নাম্বার 1, নেতানিয়াহুর বর্তমান ক্যাবিনেট তীব্রভাবে ডানপন্থী, যারা কিন্তু ইরানের সাথে যে কোনো ধরনের লড়াইকে সাপোর্ট করে খুব ভালোভাবে। এমনকি নেতানিয়াহু নিজেও যতটা সাপোর্ট করে তার চেয়েও বেশি ওর ক্যাবিনেট করে। 2 নম্বর, কারণ বিভিন্ন সামরিক নেতারা আগের টাইমে কি হয়েছিল, বাধা দিছিল। নেতানিয়াহু বলছিলাম না এখন লড়াইয়ে জড়ায়ও না, কিন্তু এখনকার যেই সামরিক নেতা মনে করেন ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফের নেতা ইয়াল জামির আর মোসাদের পরিচালক বার্নিয়া, ওদেরকে নেতানিয়াহু নিজ হাতে করে বসাইছেন। ওরা তো আর নেতানিয়াহুর কোনো ডিসিশনের বিরোধিতা করবেই না, বরং যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ ওরা সাপোর্ট করে। 3 নম্বর, কারণ যেটা খুবই বড়, গেল সেপ্টেম্বরে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের বেশ ভালো রকমের সংঘাত হয়, যেখানে হিজবুল্লাহর অনেক প্রধান নেতাকে ইসরায়েল দুনিয়ার থেকে সরায় যেতে সক্ষম হয় অ্যান্ড তাদের অনেক মিসাইলকেও ধ্বংস করতে সক্ষম হয়। এই কারণে 2009 থেকে 13 সালে হিজবুল্লাহর কাছ থেকে ইসরায়েল যেরকম থ্রেট বা হুমকি পাইতেছিল, এখন এই মুহূর্তে সেই হুমকিটা নাই। এই কারণে ইসরায়েলের সাহসও বাইরে গেছে। আর 4 নম্বর, কারণ এখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়ায় পুরো পলিটিক্যাল ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে গেছে। বুঝে গেলেন এতদিন পর্যন্ত ইসরায়েল কেন আক্রমণ করে নাই, এখন তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের উপরে কেন আক্রমণ করলো। এর আগে তো বলছিলাম 1981 সালে ইসরায়েলের মেনাচিম বেগিন ইরাকের পরমাণু প্রোগ্রামের উপর আক্রমণ চালাইছিলেন। 2007 সালে এমনই কাজ সিরিয়ার উপরে করছিলেন ইসরায়েলের এহুদ ওলমার্ট। কিন্তু ইরানের উপরে এই আক্রমণটা টোটালি ডিফারেন্ট। ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম, এটা অন্যান্য দেশের অনেক অ্যাডভান্সড, অনেক বড়, লার্জ আকারে হইতাছে। ওদের মূল নিউক্লিয়ার প্ল্যান্টের অনেকটাই আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে, যেগুলোকে মাটির নিচে যায় পুরাপুরিভাবে ধ্বংস করা অনেক ক্ষেত্রেই ইসরায়েলের সামর্থ্যের বাইরে। এই ফিগারটা দেখলে আপনারা বুঝবেন গ্রাউন্ড লেভেলের কতটা নিচে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আছে। যেমন ফোর্ডো কিংবা নাতানজের কাছে যে নতুন ফ্যাসিলিটিটা হচ্ছে, এগুলো কিন্তু ইসরায়েলের আক্রমণের সক্ষমতার অনেক নিচে বানানো হয়েছে। তারপরেও ইরাক আর সিরিয়ার মধ্যে ইসরায়েল যখন আগে আক্রমণ করছিল, ওদের মূল টার্গেট ছিল, আচ্ছা আমি রিঅ্যাক্টরটাকে ধ্বংস করব, এর চেয়ে বেশি কিছু আমার টার্গেটে নাই। কিন্তু এইবার ইরানে ওরা যেটা করছে, শুধু পারমাণবিক সাইটগুলাই ওদের মূল লক্ষ্য ছিল না, ওরা ইরানের সিনিয়র অনেক কমান্ডারকে শেষ করে দিছে, ওদের অনেক কমান্ড সেন্টার ধ্বংস করছে, মিসাইল লঞ্চের অনেকগুলো ধ্বংস করছে, ইরানের পুরা সরকার ব্যবস্থা ওলটপালট করার চিন্তা করতেছে। এরপরেও প্রথম 12 ঘন্টার এয়ার স্ট্রাইকে ইসরায়েল পুরো নিউক্লিয়ার প্রোগ্রামের মাত্র 20% মতো ধ্বংস করতে পারছে। ইরানের ক্ষেত্রে অনেক এক্সপার্টই বলতেছেন ইসরায়েলের পক্ষে ইরানের এই পারমাণবিক সক্ষমতা পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়া একেবারেই সম্ভব না। অ্যান্ড এই কারণেই হয়তো ইসরায়েল শুধুমাত্র নিউক্লিয়ার সাইটগুলোকে টার্গেট করতেছে না, বরং ইরানকে ধ্বংস করার জন্য মাইন্ড গেমটা খেলতেছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ইরান তো সামরিকভাবে জবাব দিবেই, এইটা ছাড়াও তেলের বাজারের মাধ্যমে ইরান জবাব দিতে পারে। ইরান যেই জায়গাটার মধ্যে অবস্থিত, গালফ রিজিয়ন বলছি, পৃথিবীর 1/3 তেল এইখান থেকে আসে। আর 13ই জুন যখন এই লড়াই বা সংঘাতটা শুরু হয়েছে, ক্রুড অয়েল, যেটা কিনা গ্লোবাল বেঞ্চমার্ক তেলের দামের জন্য, এটা 8% মতন বেড়ে $74 পার ব্যারেল হয়েছে। এই যে হঠাৎ স্পাইকটা দেখতেছেন নিচের থেকে উপরে, এইটাই হইল এই ইসরায়েল বনাম ইরানের সংঘাতের ইমিডিয়েট ফলাফল। ইসরায়েল যদি আরও অ্যাগ্রেসিভ কাজ করতে থাকে, খুব বড় ধরনের সুযোগ আছে ইরানও অনেক এক্সট্রিম কিছু পদক্ষেপ নেবে। যেমন ইরান হরমুজ প্রণালী বন্ধ করা দেওয়ার চেষ্টা করতে পারে। এই হরমুজ প্রণালী হইতেছে পারস্য উপসাগর আর ভারতীয় মহাসাগরের মধ্যে খুব চিকন পানির রাস্তা, কিন্তু এই রাস্তাটাই পুরো ওয়ার্ল্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুরো বিশ্বের 30% অয়েল বা তেলের ট্রান্সপোর্ট এই জায়গাটাতে হয়। আর পুরো ওয়ার্ল্ডের 20% প্রাকৃতিক গ্যাস এই রাস্তা দিয়ে পাস করে। এমনকি যখন 80-র দশকে ইরান আর ইরাকের মধ্যে ট্যাঙ্কার ওয়ার হয়েছিল, ইরান ইরাক একজন আরেকজনের অনেক অয়েল ট্যাঙ্কারকে বম্বিং করে উড়ে ফেলছিল, তখনও এই রাস্তাটা দিয়ে শিপিং খুব বেশি সময়ের জন্য বন্ধ থাকে নাই। অ্যান্ড অল্প একটু উপরে যাওয়ার পরে অয়েলের দাম আবার জায়গা মতন ফেরত আসছিল। ইরান যদি এই হরমুজ প্রণালী পুরোপুরিভাবে বন্ধ করতে চায় এতে, তাহলে ইরানের নিজেদেরও অনেক বড় ক্ষতি হবে, কারণ এই প্রণালী দিয়ে ওরা ওদের নিজেদেরও তেল গ্যাস এগুলো রপ্তানি করে। আবার এইটা বন্ধ করলে ইউএসএ এবং চায়নার মতন দেশ এইখানে এসে হস্তক্ষেপ করতে পারে, কারণ এই প্রণালী বন্ধ করলে পৃথিবীতে তেলের দাম যেমন বাড়বে, চায়নাতেও, কারণ আরব রিজন থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করে ওদের নিজেদের দেশে। এই কারণে ইরান আগে অনেকবার এই প্রণালী বন্ধ করার জন্য জোর দিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা বন্ধ হওয়া কখনো পড়ে নাই, মানে পুরোপুরিভাবে বন্ধ করে নাই। এখন ইসরায়েল কিন্তু অলরেডি ইরানের জ্বালানি ক্ষেত্র, মনে করেন তেল যেখান থেকে উঠায়, অয়েল ফিল্ড কিংবা এক্সপোর্ট ফ্যাসিলিটিগুলো, এগুলো আক্রমণ করা শুরু করছে।
আর এইটার ফলাফল মারাত্মক হইতে পারে। ইরান কিন্তু প্রতিদিন পুরো ওয়ার্ল্ডে 1.7 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। এই তেল পুরো বিশ্ববাজারে পৌঁছানো বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন ইরানের আশেপাশে অন্যান্য দেশ তো আছে, মনে করেন সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত, ওদের এক্সট্রা তেল দেওয়ার সক্ষমতা আছে প্রতিদিন 3 থেকে 4 মিলিয়ন ব্যারেল। সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত যদি এই তেলটা বিশ্ববাজারে দেয়, ইরানের কাছ থেকে তেল নেওয়া বন্ধ হলো, এটা হয়তো তেমন সমস্যা তৈরি করবে না, কিন্তু সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত এটা করতে 100 বার চিন্তা করবে, কারণ এটা দিয়ে বুঝাবে ওরা আসলে ইসরায়েলকে হেল্প করতেছে, অ্যান্ড এই ঘটনা ইরানকে আরও রাগিয়ে দেবে, যেটা ওরা চায় না। আরেকটা ব্যাপার, ইরানের তেল বন্ধ হওয়ার কারণে পুরো বিশ্ববাজারে তেলের দাম যদি একদিক থেকে এই দেশের খুব বড় রকমের লাভ হবে, যে দামটা বাড়ানোর চিন্তা ওরা গত 2 বছর ধরে করতেছিল কিন্তু সফল হয় না, এই সুযোগে হয়তো ওরা নিজেরাই এই তেলের দামটা বাড়তে দিতে যাবে। আর এইটা হলে তেলের দাম হয়তো প্রতি ব্যারেলে $90 কাছাকাছি পর্যন্ত পৌঁছে যেতে পারে, যতক্ষণ না ওপেকের অন্যান্য দেশ তেলের সাপ্লাই বাড়ানো শুরু করে। এতক্ষণে তেলের মাধ্যমে ইরান কিভাবে পাল্টা আক্রমণ করতে পারে এটা বললাম। এখন বলি, ইসরায়েল যে পুরোপুরি রেজিম চেঞ্জ করার কথা বলছে, ইরানের সরকার পরিবর্তন করে ফেলার কথা বলছে, এইটা আরও ডিটেল আলোচনাটা কি। আন্তর্জাতিক অনেক এক্সপার্টই বলতেছেন নেতানিয়াহু এখানে আসলে বিরাট গ্যাম্বল বা জুয়া খেলছেন। উনি আশা করছেন এই যা ইরানের পুরো অবস্থাটা আমি খারাপ করে দিলাম লড়াইয়ের মাধ্যমে, এত হামলা করার মাধ্যমে, এতে করে ওদের সরকার পতন হয়ে যাবে, আর নতুন সরকার আসবে যেটা ইসরায়েলের কথা মতন হয়তো উঠবে বসবে, অ্যান্ড এরকম বিকল্প নেতাদেরকে ইসরায়েল কিন্তু প্রস্তুত করতেছে। এমন ইরানের সাবেক ক্রাউন প্রিন্স রেজা পাহলভি, যিনি কিনা ইরানের সাবেক শার ছেলে, যাকে 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে উৎখাত করা হয়, এই লোক কিন্তু নির্বাসনে থাকেন। কিন্তু তারপরেও ইরানে নিজের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বিদেশি অনেক খেলোয়াড়ের সাথে উনি যোগসাজশ রাখেন। এমনকি সাম্প্রতিক কয়েকটা বছরে উনি ইসরায়েলে ভিজিট পর্যন্ত করছেন। এই লোক ইসরায়েলের জন্য বিকল্প হইতে পারে। আর একটা বিকল্প হইতে পারে নির্বাসিত বিরোধী গোষ্ঠী, তাদের নাম মুজাহিদিন ই খালক বা MEK। যখন ইরানে বিপ্লব হয় তখন এই MEK ইরাকে চলে গেছিল, আর 80-র দশকে সাদ্দাম হোসেনকে হেল্প করছিল ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং ইরানের অনেক মানুষের কাছে ওরা প্রচণ্ড অজনপ্রিয়। তবে এই গ্রুপটা খুবই অ্যাক্টিভ, আর ওদের আমেরিকান অনেক বন্ধু আছে, যাদের মধ্যে অনেকে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পের খুব কাছে। তবে ট্রাম্পের প্রথম টার্মের তুলনায় এখন ওদের প্রভাব প্রতিপত্তি একটু কম, কারণ ওই সময়ে MEKের অনেক অনুষ্ঠান বা আয়োজনের মধ্যে অনেক সিনিয়র US অফিসিয়ালরা যাইতেন, যাদের মধ্যে আছেন মাইক পম্পেও, জন বল্টন এবং রুডি গিউলিয়ার। গেম খেলে ইরানকে ধ্বংস করতে চাইছে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য জোনায়েদ মিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।